শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। Am I audible? Am I audible? Am I audible? Am I audible and visible? আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে গতকাল আমার সাউন্ড সিস্টেমটা ভালো কাজ করেনি, ওটা টেস্ট করে দেখছি আজকে ঠিকঠাক আপনারা সাউন্ডটা পান কিনা, এটা মূল। যদি অসুবিধা হয় আমাকে বলুন, আমাকে তাহলে আবার কারেকশন করতে হবে। আমি সেই মধ্যে এর মধ্যে একটু অল্প করে কয়েকটা কথা বলে নেব। প্লিজ কমেন্ট। এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে যে একটু কয়েকটা ছোট ছোট করে কথা বলে নেব। পাকিস্তান, পাকিস্তানের মুশকিলটা হচ্ছে এখন, পাকিস্তানকে নিয়ে গোটা পৃথিবীর মুশকিলটা হচ্ছে এই, পাকিস্তানকে যে কে চালাচ্ছে, হু ইজ গভর্নিং পাকিস্তান। অতনুবাবু, am I audible today? Yesterday I was not properly audible. Am I audible today? পাকিস্তানকে নিয়ে গোটা পৃথিবীর প্রবলেম হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ কার সঙ্গে কথা বলবে। হু ইজ দ্য রুলার অফ পাকিস্তান? ইজ ইট দ্য সো কল্ড গভর্নমেন্ট অফ দি পাকিস্তান or the army chief or someone else? The tragedy is এই মিলিটারি স্টেটটার সামনে শুধু একটা গভর্নমেন্ট, চালায় হচ্ছে আর্মি। আবার সেটাও সত্যি কথা নয়, একটু কম সাউন্ড আসছে। আমি তো কালকে অনেকটা ইমপ্রুভ করেছি, কেন, চেষ্টা করেছি, ক্যান ইউ লিসেন টু মি অ্যাট লিস্ট? একটু কম সাউন্ড আসছে, ক্যান ইউ লিসেন টু অ্যাট লিস্ট? তাহলে আমাকে আবার মোটামুটি শোনা যাচ্ছে, ওকে। আমি আজকে অল্প সময় কথা বলে আবার আমাকে তাহলে আবার সিস্টেমটা দেখতে হবে, আজকে আর এখন ব্রেক করব না। কার সঙ্গে কথা বলবে? কারণ ওকে চালায় একটা ডিপ স্টেট, আইএসআই। কিন্তু আইএসআই তো সামনে নেই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে কার সঙ্গে কথা বলছে। এই যে আমেরিকা ওদের সঙ্গে কথা বলছে, কি ইন্ডিয়া কথা বলছে, কার সঙ্গে কথা বলছি আমরা? দে আর নট দ্য প্লেয়ার্স। এই আমেরিকার কাছে কান্নাকাটি করলো, সৌদির কাছে ওরা কান্নাকাটি করলো বিধ্বস্ত হওয়ার পরে। তারপরে একটা টক হলো, ডিরেক্ট টক পাকিস্তানের সঙ্গে, আমাদের ডিজিএম ওদের ডিজিএমও, একটা একটা পিস ট্রিটি হলো, সরি একটা একটা সিজ ফায়ার হলো। কিন্তু এটা আমরা জানি সিজ ফায়ার আবার ওরা ব্রেক করবে, কারণ সিজ ফায়ার ব্রেক না করে উপায় নেই ওদের। ওরা কখনো কোনো কথা রাখতে পারবে না। ওরা ইন্ডিয়ার সঙ্গে বহুবার সমস্ত এগ্রিমেন্ট ব্রেক করেছে, ওরা তাসখন চুক্তি ব্রেক করেছে, ওরা সিমলা এগ্রিমেন্ট ব্রেক করেছে, ওরা বাজপেয়ীর সঙ্গে এগ্রিমেন্ট ব্রেক করেছে, ওরা ব্রেক করতে বাধ্য। কারণ পাকিস্তানের জন্মের এবং বেঁচে থাকার মূল কথাটা হচ্ছে অ্যান্টি ভারত, অ্যান্টি হিন্দু। এই জায়গাটা, হিন্দুর রক্ত ভারতের রক্ত না খেলে ওরা বাঁচতে পারবে না। এবং এইখানে ওদের মৃত্যুর সিড অফ দেয়ার ডেথ, মৃত্যুর বীজটা লুকিয়েছে। কারণ ওদের ডেস্টিনি হচ্ছে ওদের মৃত্যু, ওদের ধ্বংস হতেই হবে। গোটা দক্ষিণ এশিয়ার, গোটা পৃথিবীর শান্তির জন্যে পাকিস্তানের মৃত্যুটা হচ্ছে ডেস্টিনি। ওরা আবার ব্রেক করেছে। কয়েক ঘন্টা আগে সকল সকল
সিজফায়ার, আবার সেই ব্রেক হবে। কিন্তু ইন্ডিয়াকে এটা করতে হবে, ইন্ডিয়া তাতে এগ্রি করতে হবে, এটাই ডিপ্লোম্যাসি। কারণ পৃথিবীকে দেখাতে হবে যে এরা কত বজ্জাত দেশ। এবার এবার যখন আমেরিকা আবার বলবে তুমি পিস ট্রিটি করো, সিজ ফায়ার করো, তখন আমাদের মুখের উপরে বলতে পারবো যে তুমি বলেছিলে, আর ওরাও আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা এগ্রি করেছিলাম। আর দ্বিতীয়বার, পরের বারে আমরা শুনবো না, আরো বিগার অ্যাটাকে যাব, প্রয়োজনে উইথ ডিক্লারেশন অফ দি ওয়ার। এটাই ডিপ্লোম্যাসি। এবার আসছি আমি, এবং এই যে আমাদের সরকার সিজ ফায়ার এগ্রি করেছে, এর মধ্যে ডিপ্লোম্যাটিক্যালি কোথাও কোনো ভুল নেই। অ্যাবসোলিউটলি দিস ইজ দ্য রাইট ডিপ্লোম্যাসি। যারা ডিপ্লোম্যাসি বোঝে না তারা অনেক কথা বলবে সোশ্যাল মিডিয়াতে, অনেক লম্ফচম্প করবে, অনেক অ্যাডভাইস দেবে। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। সব থেকে যে বড় কাজটা হয়েছে অপারেশন সিন্দুর, এই অপারেশনে ইট ইজ এ গরিলা ওয়ারফেয়ার, আনডিক্লেয়ার ওয়ার। আমরা ওয়ার ডিক্লেয়ার করিনি, ওরা ওয়ার ডিক্লেয়ার করেনি। এবং আমাদের ল্যান্ডে বসে, ভারতের আমাদের টেরিটরির মধ্যে বসে, এখান থেকে আমরা অপারেট করেছি। আমরা অপারেট করেছি, ওদের ভেরি ভাইটাল এয়ার বেসগুলোকে ধ্বংস করেছি, এবং ওদের সব থেকে মাইটিয়েস্ট যে পোর্ট করাচিকে আমরা অবরুদ্ধ করেছি এবং প্যারালাইজ করেছি, অনেকটা ধ্বংসও করেছি। শুধু তাই নয়, ওরা লাস্ট এই 75-এর পর থেকে আজকে 50 বছর ধরে যে ভয় দেখাচ্ছিল, ব্ল্যাকমেল করছিল যে আমাদের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তোমাদেরকে আমরা মেরে গুড়িয়ে দেব, এই যে ব্ল্যাকমেল, এই ব্ল্যাকমেলের ভয়ে আমরা সবসময় সিটিয়ে থাকতাম। বাজপেয়ী একটা কথা বলেছিলেন, তখনকার প্রেসিডেন্ট ইউএসএ কে, যে হ্যাঁ ঠিক আছে, ওরা একটা অ্যাটম বোমা ছুড়বে, আমার একটা সিটি বা জনপদ ধ্বংস হবে, তার পরের মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান বলে দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই চরম সত্য। আমি সেই জন্য একটা নোট দিয়েছিলাম যে হ্যাঁ, আমরা কি পারপিচুয়ালি ফর ফিউচার, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, ফর ডিকেডস, উইল লিভ ইন দিস ফিয়ার, আমরা এই ভয়েই থাকবো যে ওরা যে কোনো সময় আমাদের অ্যাটমময় ছুড়বে। কারণ আমরা তো আগে অ্যাটমময় ছুড়বো না, তার কারণ আমাদের নো ফার্স্ট ইউজ ডক্ট্রিনে আমরা সই করেছি। আর আমাদের দেশ কখনো আগে অ্যাটাক করে না, এটা আমাদের জাতির সভ্যতার, এটা কালচার নয়, ধর্ম নয়, এটা আমাদের। আমরা অ্যাটাকড হলে রিয়াক্ট করি। Am I audible today? এবং এবারেও আমরা, ও যদি বড় কিছু করতে যায় তাহলে আমরা আরো বড় কিছু করে দেখাবো। অলরেডি আমরা যেটা করে দিয়েছি সেটা হচ্ছে ওদের মেন এয়ার বেসগুলোকে ধ্বংস করেছি। শুধু তাই নয়, এই প্রথম, সম্ভবত পৃথিবীতে আমরা প্রথম, ইসরায়েলও কবার চেষ্টা করেছে ইরানের নিউক্লিয়ার বেসকে ধ্বংস করার জন্য। জানি না অ্যাটাক কি করেছে, আমি ঠিক মনে করতে উঠতে পারছি না। অন্তত এই মুহূর্তে পৃথিবী দেখেছে যে পাকিস্তানের একদম উত্তর পশ্চিম অংশে, যেখানে হিন্দুকুশ পর্বতমালা, তার তলায়, সেক্রেটলি পাহাড়ের তলায় যে নিউক্লিয়ার বেসের সেন্টারটা রেখেছিল, যেখানে অনেকগুলো নিউক্লিয়ার হেডস লুকিয়ে রেখেছে ওরা ফর ইউজ পার্টিকুলারলি এগেনস্ট ইন্ডিয়া, সেই বেসটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা ভারতবর্ষ কখনো করেনি, করতে পারেনি, ভারতবর্ষ তার এয়ার বেস শুধু ইন্ডিয়ার ওয়েস্টার্ন বর্ডার বরাবর করেনি এগেনস্ট পাকিস্তান, আমরা এয়ার বেস তৈরি করেছি ইন সেন্ট্রাল এশিয়া। দিস টাইম উই হ্যাভ অ্যাটাকড দেয়ার ইম্পর্টেন্ট বেসেস, military bases, air bases,
অ্যান্ড ওয়ার মেটেরিয়ালস, তোমার গোডাউন্স, নট অনলি from our missiles from our western border, but also from Central Asia, using the soil of Afghanistan. এটা কখনো পাকিস্তান চিন্তা করেনি, এটা পৃথিবীর অন্য দেশ কখনো ভাবেনি, ভারতবর্ষের আগের পলিটিশিয়ানস যারা দেশকে রুল করেছে তারা কখনো কল্পনাও করেনি। পাকিস্তানের অ্যাটমিক বেসকে ধ্বংস করার স্বপ্ন কখনো দেখেনি। আগের সমস্ত এই গান্ধীবাদী সমস্ত প্রাইম মিনিস্টার কি ইন্দিরা গান্ধী, ইভিন মোরারজি দেশাই, সুযোগ থাকা সত্ত্বেও তারা ওদের নিউক্লিয়ার বেসগুলোকে ধ্বংস করেনি। আমরা করেছি। হ্যাঁ, এই চিরন্তনভাবে শুধু ভয়ে বেঁচে থাকা যে কবে একটা অ্যাটম বোমা পড়বে আমাদের মাথার উপরে, কয়েক লক্ষ লোক মারা যাবে, সেই ভয়ে পাকিস্তানকে নতজানু হয়ে থাকে যুগের পর যুগ ধরে, এই ভয়টা কাটিয়ে উঠেছি আমরা। ঠিক আছে, ওরা যদি অ্যাটম বোমা ছুটতে সার্থক হয়, তারপরের দিন পৃথিবীর মানচিত্রে পাকিস্তান থাকবে না, আর পৃথিবীর কোনো দেশের কিছু বলার থাকবে না। আমরা কয়েকটা অ্যাটম বোমা ইউজ করে পাকিস্তানটাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে করে দেব। শুধু তাই নয়, তার আগেই পাকিস্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ বালুচিস্তান আর কয়েকদিনের মধ্যে তার অনেক জায়গাতেই তার নিজস্ব ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম গাইছে। ঠিক বাংলাদেশ মুক্তির মতো বালুচিস্তান মুক্তি পাবে। 40% অফ দি ল্যান্ড অফ পাকিস্তান উইল গো আউট অফ হ্যান্ডস। তারপর পাখতুনিস্তান এরিয়া, খাইবার পাখতুনিস্তান, ওরা চলে যাবে টুয়ার্ডস দ্য নর্থ ওয়েস্ট, যেটা অরিজিনালি হিস্টোরিক্যালি পার্ট অফ আফগানিস্তান। পক আমরা দখল করব। সিন্ধু বহু যুগ ধরে, আজকে প্রায় 70 বছর ধরে একটা সিন্ধু প্রভিশনাল গভর্নমেন্ট অফ সিন্ধ ইন এক্সাইল আছে, যেমন প্রভিশনাল গভর্নমেন্ট অফ বালুচিস্তান একটা আছে। এইগুলো সব অ্যাক্টিভেটেড হবে। পাকিস্তানে পড়ে থাকবে শুধু ওই কটা ওয়েস্ট পাঞ্জাবি সুন্নিকে নিয়ে ওয়েস্ট পাঞ্জাব, ওটাই পাকিস্তানে পড়ে থাকবে। এটাই ভবিতব্য, এটাই ইতিহাসের ভবিতব্য, এটাই ঘটবে। এবং এটা ঘটতে গেলে পাকিস্তানকে পাগলের মতো আচরণ করতে হবে। ও ওই কান্নাকাটি করে একটা সন্ধি করবে, আবার তার পরক্ষণেই ওদেরই লোক আবার গুলিগোলা ছড়বে, দ্রোণ ছুড়বে, কারণ মৃত্যুই ওদের একমাত্র ভবিষ্যৎ। এবার আমি আসছি হ্যাঁ, কি I do not think Pakistan has any capabilities after Operation Sindoor and all the economic strangulation. They are sandwiched by Khyber Pakhtuns and Baluch. Their all air bases are destroyed. They stopped their internet. Now, হ্যাঁ, you are right, but at the same time মনে রেখো, এত কিছুর পরে একটা টেরোরিস্ট কান্ট্রি ডিক্লেয়ার করার আমেরিকাও নিজে বলছে যে এই মুহূর্তে পাকিস্তান হচ্ছে টেরর সাপ্লাইয়ের কেন্দ্র ওটা পৃথিবীতে। তা সত্ত্বেও ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই এত কোটি টাকা ঋণ দিল তো। সুতরাং পাকিস্তানের ISI আর আর্মি সরকারকে সাপোর্ট করার জন্য লোকেরও, দুশ্চরিত্র লোক, খারাপ লোকের অভাব নেই। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। চীন ওদিকে আছে, ওদিকে কোনো বৃহৎ কান্ট্রি, কারণ পৃথিবীর কোনো বৃহৎ কান্ট্রি চায় না ভারতবর্ষ বিগ পাওয়ার হোক। সুতরাং কে কখন কাঠি করবে জানি না আমরা। সুতরাং উই হ্যাভ টু রিমেন প্রিপেয়ার্ড। দেবজিৎ, গুড ইভিনিং, অডিও ইজ ওকে, লিসনেবল, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, এবার আসছি আমি আরেকটা দুটো জিনিস নিয়ে আমি একটু কথা বলে চুপ করে যাব। অনেকে অনেক কথা বলবে, ডিপ্লোম্যাসি, ওয়ার স্ট্র্যাটেজি, যারা এক্সপার্ট তারা জানে। অ্যান্ড আই থিঙ্ক এই মুহূর্তে ভারতবর্ষের যারা ডিপ্লোম্যাসি হ্যান্ডেল করছে, দে আর যথেষ্ট এবেল। আমার দেখা, আমি পলিটিক্যাল সম্বন্ধে, ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে মোটামুটি আমি 50 ইয়ার্স মোটামুটি কনসাস।
ভারতবর্ষ এরকম একটা এবেল ফরেন মিনিস্টার কখনো দেখেনি। গতকালই বলেছি আমি, ভারতবর্ষ অনেক ভালো পিএম দেখেছে, কিন্তু এরকম একটা পিএম, হ্যাঁ, হি মে নট বি পিএইচডি ইন ইকোনমিক্স, টেকনোলজি, সায়েন্সেস, হোয়াট টেকনোলজি, বাট দ্য ম্যান গিভস টাইম। ঘন্টার পর ঘন্টা এক্সপার্টের সঙ্গে কথা বলে, একাধিক এক্সপার্টের সঙ্গে কথা বলে, সিরিয়াসলি পন্ডার ওভার দ্য ইস্যুস। এই জিনিস আগের কোনো, একমাত্র দেখেছি কিছু আমরা শাস্ত্রীজির মধ্যে, আর দেখেছি নরসিংহ রাওয়ের মধ্যে, কিন্তু এত সিরিয়াসলি আর কোনো পিএমকে কখনো একটা সাবজেক্ট নিয়ে ডিপলি প্রবেশ করতে দেখিনি। এবার আসছি আমি, তা উদাহরণ দিয়েছি, একটা কথা বলেছি, ভারতরত্ন টাটা ইন্দিরা গান্ধী নেহরুর সাবজেক্ট সিরিয়াসনেসে কি বক্তব্য রেখেছিল আমি বলেছি। ওই দুজন কেউ কখনো কোনো সাবজেক্ট নিয়ে 5 মিনিটের বেশি সিরিয়াসলি ডিসকাস করতে পারতো না। এরা ভারতরত্ন টাটা, মানে রতন টাটার বাবা, তার উক্তি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডিরেক্টলি আমি একদম লাইভ ব্রডকাস্ট শুনেছি, দে কুড নট। এবার আমি আসছি দুটো মাত্র, এতে আমি দুটো দেখলাম সোশ্যাল মিডিয়াতে। একটা হয়েছে, একটা ছোট, আমি নেতাজি স্ট্যাচু পার্লামেন্টে কবে, এ নিয়ে কিছু কথা হয়েছে, আমি এই জায়গাটা একটু বলে রাখি। নেতাজি স্ট্যাচু পার্লামেন্টে গিয়েছে 1978, জনতা গভর্নমেন্ট, জানুয়ারি 23 হলো। এই সময়ের পার্লামেন্টের যদি স্পিচগুলো, পার্লামেন্টের এবং প্রেসিডেন্টের স্পিচ, পিএম এর স্পিচগুলো যদি পড়েন আপনারা, এটা ওয়ার্থ রিডিং। আচ্ছা, এবার আসছি আমি, এই ছবিটা টাঙানো কিন্তু খুব সহজ হয়নি, বহুদিন থেকে, 65 থেকে সমর্দা, মানে আমাদের সমরগুহ, এটা চেষ্টা করে গেছেন, পারেননি। 78-এ হয়েছে সাকসেসফুল, কিন্তু খুব সহজে নয়। যদি জনতা গভর্নমেন্ট, তখন প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই, গোঁড়া গান্ধীবাদী, কলকাতা থেকে সমরদা ছবিটা নিয়ে গেছেন। ছবিটা এঁকেছিলেন চিন্তামণি কর, আর মূল প্রেরণা হচ্ছে আমাদের কলকাতার সমস্ত, সেই যুগেও অন্তত কলকাতার বুকে কিছু জাতীয়তাবাদী বুদ্ধিজীবী ছিল, বয়সে বড় বা ছোট। আমরা তখন তো হনুমানের মতো বানর বানর সেনা আমরা। সমরদা ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ছবিটা নিয়ে গেলেন। ছবিটা কিন্তু তৈরি করা হয়েছিল একটা সাইজের, সাইজটা হচ্ছে পার্লামেন্টে গান্ধীর যে ছবিটা আছে সেই সাইজে, 1 মিলিমিটার ছোট নয়। এটা প্রফেসর আর সি মজুমদারের নির্দেশ ছিল যে নেতাজির ছবি হবে এক্স্যাক্টলি ওই। আর ছবিটা কোনটা? সেই ছবিটা যেটা প্রোক্লামেশন অব দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট, সেই ছবিটা। এইবার ছবিটা নিয়ে পৌঁছে গেছেন, বা টাঙানো হবে ফাইনাল আওয়ার্সে। মোরারজি তখনও, তার মনের মধ্যে ক্ষোভ, নেতাজির ছবি কেন গান্ধীর সাইজের সমান হবে। হি ইজ হেসিটেটিং অ্যান্ড পারমিশন দিচ্ছে না। তখন বাজপেয়ী রাজি হয়ে গেছেন, কারণ জনতা পার্টির 4টা মূল স্তম্ভ, স্ট্রংগেস্ট স্তম্ভ হচ্ছে, কিন্তু যদি স্তম্ভ বলেন তাহলে বাজপেয়ী, কারণ তার জনসংঘ গ্রুপের 100খানা এমপি। তারপরে বিগেস্ট কোটা হচ্ছে কার? চরণ সিং এর, বিকেডি, কৃষক পার্টির 80খানা এমপি। তারপরে কার? 40টা এমপি সোশ্যালিস্ট গ্রুপের। তারপরে উইকেস্ট গ্রুপকে মোরারজির যে কংগ্রেস, কংগ্রেস আদি ওল্ড গ্রুপের 36 এমপি। এ হচ্ছে কম্পোজিশন জনতা পার্টির। আর সাপোর্ট করছে পেছন থেকে তোমার বামেরা। এই তো ছিল। দেন সমরদা ওয়েন্ট টু চরণ সিং, কারণ বাজপেয়ী গ্রুপের কনসেন্ট পাওয়া হয়ে গেছে। চরণ সিং বললেন, চরণ সিংকে সমরদা বললেন যে দেখুন, এই ছবির সাইজ এবং এটা আমার ইচ্ছে টাঙানো হোক, আমাদের ইচ্ছে টাঙানো হোক পার্লামেন্টে, ঠিক যে দেওয়ালে গান্ধীর ছবি আছে তার উল্টো দিকে, ফেস টু ফেস, সেম হাইটে এবং সেম সাইজে, সেম হাইটে এবং সেম সাইজে। দেশাইজির একটু আপত্তি আছে। চরণ সিং বলছেন কেন আপত্তি? উনি বললেন, চরণ সিং বললেন যে দেখুন, যখন গান্ধীর ছবি টাঙানো হয়েছিল বা অন্য লোকেদের ছবি টাঙানো হয়েছিল, তখন তো তারা কেউ
নেতাজি সুভাষচন্দ্রের কথা চিন্তা করেনি, তখন তো এই কম্পারিজনের প্রশ্ন আসেনি। সুতরাং এই কম্পারিজনটা আসছে কি করে? নেতাজির ছবি গান্ধীর সেম হাইটে এবং সেম সাইজে প্লেসমেন্ট হবে। চরণ সিং যখন এই ব্যাকিংটা দিয়ে দিলেন, তখন মুরারজিকে বো ডাউন করতে হলো। দ্যাট ইজ দ্য হিস্ট্রি। এবার আসছি আমি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সম্বন্ধে আমি কালকে কিছু কথা বলেছি। এম আই অডিবল টুডে? আমি ছোট্ট করে বলে শেষ করে দেবো। আই হোপ আই স্টপ উইদিন ফিউ মিনিটস। আমি এই যে অনেকে ইন্দিরা গান্ধীর সম্বন্ধে অনেক প্রশংসা করছেন, হ্যাঁ খুব ভালো কথা। ইভিন মহাকালও ইন্দিরা গান্ধীর সম্বন্ধে একটা জায়গায় প্রশংসা করেছেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার অনেক সন্দেহ। নেহরু সম্বন্ধে মহাকালের পর্যায়ে কোথাও কোনো প্রশংসা নেই, অত্যন্ত বিদ্রূপ, এবং অনেক জায়গাতে তার জন্ম নিয়েও কথা বলেছেন, তার চরিত্র নিয়েও কথা বলেছেন। ইন্দিরা গান্ধীর সম্বন্ধে তিনি খুশি নন, প্রশংসা করেননি কোন একটা বাক্যে। নেহরুর সাথে বাবার সঙ্গে কম্প্যারিজন করতে গিয়ে একটা জায়গায় বলেছেন, অন্তত ইন্দিরা সাহসী, ইন্দিরা কারেজাস, এই কথা বলেছেন। মহাকাল ওই ওমাতেই আছে কথাটা, ইন্দিরা সাহসী, এই গুণটা আছে ওর এক বাক্যে। আর আপনারা দেখবেন ইন্দিরা গান্ধীর সঙ্গে যথেষ্ট সন্দেহান, যেমন উনি সন্দেহান ভয়ঙ্কর রকমের মা আনন্দময়ী সম্বন্ধে, এবং মা আনন্দময়ীর কাছে ইন্দিরা এবং তার লোকেদের বেশি আনাগোনাটাকে খুব সন্দেহের চোখে দেখছেন। এবার আসছে বাংলাদেশ লিবারেশন ওয়ার। বাংলাদেশ লিবারেশন ওয়ার উনি যদি সিরিয়াসলি চাইতেন, তাহলে কোনোভাবেই উনি সিমলা এগ্রিমেন্ট অভাবে করতেন না। যে সিমলা এগ্রিমেন্টে এত সুযোগ থাকা সত্ত্বেও উনি আমাদের পাক জেলে বন্দী হওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার কোনো বার্গেনিং করেননি। ওদের হাতে থাকা পক আমরা বার্গেনিং করিনি, অথচ আমরা যে ল্যান্ডটা অকুপাই করলাম, ছেড়ে দিলাম পশ্চিম প্রান্ত, বাংলাদেশ ছেড়েই দিলাম, পশ্চিম প্রান্তের ল্যান্ডগুলোও ছেড়ে দিলাম। এবং ওদের যে 90,000 লোককে বন্দি করে রেখেছিলাম, তাদেরকে ওই যে 9 মাস আমরা জেলে রেখেছিলাম তার মাইনে দিয়েও ফিরিয়ে দিলাম। এবং তারা যে ওদিকে প্রায় 50 লক্ষ মানুষকে খুন করেছে, মেজরিটি হিন্দু, এবং লক্ষ লক্ষ মেয়েকে রেপ করেছে, এর জন্য ওয়ার ক্রাইম ট্রাই করলাম না। না করেছে ইন্দিরা গান্ধী, না করেছে মুজিবুর রহমান। এই ইন্দিরা গিয়ে মহিয়সী দেশপ্রেমিক বলতে আমার যুক্তির অভাব আছে। উনি মূলত এক নিজের গোষ্ঠী স্বার্থ, নিজের স্বার্থের বাইরে চিন্তা করেননি। এটা নিক্সন ডকুমেন্টও পরিষ্কার লেখা আছে যে ইনিশিয়ালি যখন ম্যাসাকার চলছে, ইন্দিরা এই সব খবরগুলোকে সেন্সর করে রেখেছিল। কারণ ইন্দিরার ভয় ছিল হিন্দু নিধন যজ্ঞ যেটা চলছে পাকিস্তানে বাই পাক আর্মি ইন ইস্ট পাকিস্তান, এটা প্রকাশ হলে ভারতবর্ষের জনসংঘ এবং আরএসএস এর সুবিধে হয়ে যাবে। অনলি হোয়েন যখন 1 কোটি এসে গেল রিফিউজি, and the news could not be kept concealed under censorship. The news itself exploded in the world media. আরো ডিসকাস করেছি, অনেক রহস্য আছে ওখানে, বিশেষ করে ওই রহস্যটা। কারণ বাংলাদেশ লিবারেশনের ওয়ারের প্রিপারেশন ভগবানজি, ত্রৈলোক্য মহারাজ এবং তার সঙ্গীদের বহু আগে থেকে 65-এর ডকুমেন্ট তো দেখিয়েছি আমি, যে চিঠি ত্রৈলোক্য মহারাজের চিঠি ভগবানজির কাছে আমরা ফৈজাবাদের ভগবানজির ট্রাঙ্ক থেকে বের করেছি। 65-এর আগে থেকে প্রিপারেশন ভগবানজির বাংলাদেশ লিবারেশন ওয়ারের। এবং পরবর্তীকালে ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোরার সঙ্গে, অরোরার মুখ থেকে নেতাজি সম্বন্ধে যে কথাগুলো বেরিয়েছে, এবং মানেকশার সঙ্গে ডক্টর পবিত্র মোহন রায়ের ছেলের যে লিঙ্ক আপ, যেটা এক্সপোজড হয়েছে, কিছু তো রহস্য আছেই।
এবার আসছি আমি শুধু আজকে কটা জিনিস আমি লিখেছি তাড়াহুড়োর মধ্যে। এক্স্যাক্টলি ওয়ার্ডিংগুলোতে একটু গন্ডগোল থাকতে পারে, যেমন এক্স্যাক্টলি মহাকালের কথা থেকে কি আছে, আমি এক্স্যাক্ট ওয়ার্ডসগুলো আমি আজকে বইগুলো খুলে খুলে তুলতে পারিনি। আপনারা যদি বইগুলো খুলে মহাকালের কথাগুলো তুলে কোট করেন ভালো হয়। যেমন লিখেছি এরকম একটা উনি কথা বলেছেন, আমি তাড়াহুড়োর মধ্যে লিখেছি, মুসলিম দুনিয়ার ভাগ্যে কি আছে জানলে আঁতকে উঠবে। আমি সময় পেলে আপনারা যদি পারেন লিখে দিন একটু, আমি পেলে এক্স্যাক্টলি পেজ ধরে ওটা লিখে দেবো এক্স্যাক্টলি কি ওয়ার্ডসগুলো আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকা প্রায় 50টা যুদ্ধ করেছে, একটাতেও জিততে পারেনি। ওরা কোথাও জিতলে আমার নামে কুকুর পুষো। মহাকাল। চীনের ভাগ্যে কি আছে ওরা জানে না। এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি সময় পেলে আমি কোট, আপনারা পারলেন একটু কোট করে দিন। তারপরে আমি আরেকটা কোট দিয়েছি, পানি ও ব্লাড ক্যান নট ফ্লো টুগেদার, টেরার টক অ্যান্ড ট্রেড নট টুগেদার, প্রাইম মিনিস্টার মোদি। সার্ফ, সিঁদুর অপারেশন ইজ ব্রিলিয়েন্ট গরিলা ওয়ারফেয়ার টু ডেস্ট্রয় নিউক্লিয়ার থ্রেট ব্ল্যাকমেল অফ পাক, ব্রিলিয়েন্ট গরিলা ওয়ারফেয়ার। আর তার আগে আমি লিখেছি একটা কথা, আইএনএ ওয়াজ মেনলি এ গরিলা ওয়ারফেয়ার আর্মি, নেতাজি ইজ দ্য গ্রেটেস্ট গরিলা জেনারেল ব্রেন। আপনারা যা ভাবার বুঝে নিন। আর ভারত 1965-তে শাস্ত্রীজির সময়, শাস্ত্রীজির আগে ভারত আর্মি কোথাও জিতেনি, কখনো জেতেনি। না 1962, না 1947, সবসময় হেরেছে হেরেছে হেরেছে। অথচ একটা আনপ্রিপেয়ার আর্মি নিয়ে শাস্ত্রীজি এগোলেন, জয় কিষান জয় জওয়ান, এবং আমরা প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস, যে প্যাটার্ন ট্যাঙ্ক আমেরিকার দম্ভ ছিল। ইভিন আজ আমরা আমেরিকা যে ব্রিলিয়েন্ট প্লেনগুলো দিয়েছিল, ওয়ার প্লেনসগুলো দিয়েছিল পাকিস্তানকে, সেগুলোও পাকিস্তান ব্যবহার করতে পারেনি, সেগুলোকে আমরা খতম করেছি। আমেরিকার প্রাইডটা ধ্বংস হলো। প্লাস আমেরিকা দেখল যে পাকিস্তানের নিউক্লিয়ার বেসটাকেই ধ্বংস করেছে ইন্ডিয়া, ধ্বংস করেছে। এতে আমেরিকা কিছুটা ভীতও হয়ে গেল। সুতরাং পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে আমেরিকা যে ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছে টু থিঙ্ক অফ সিজ ফায়ার, এটা তার নিজের স্বার্থেও। আর অজিত দোভাল অনেকগুলো নেতাজি সম্বন্ধে বক্তব্য রেখেছেন। একটা স্পিচে দেখবেন আপনি, একটা জায়গায় বলছেন ব্রিটিশ চলে গেছিল নেতাজির জন্যে, আর একটা জায়গায় বলছেন উনি এলে ভারত বাঘ এড়ানো যেত। দেখবেন, আপনারা দেখে নেবেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। এবং এর আগের কোনো এনএসএ আর্মি জেনারেল কখনো নেতাজি সম্বন্ধে এত স্পষ্ট বক্তব্য রাখেননি। ইভিন মোদি এজ প্রাইম মিনিস্টার নেতাজিকে সম্মান জানাতে যা করেছে ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার করেননি। অনেকের অনেক বড় বড় বক্তব্য থাকতে পারে, ভাই কাজ করে দেখাতে হয়, পাতলা মেরে হয় না। হি হ্যাজ ডান ইট। আমি এবার রাখছি আজকে, শুধু আমি দেখে নেব আজকে। আজকে আমি দেখছিলাম আমার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, আবার আপনারা বলুন মাই সাউন্ড সিস্টেম ওকে টুডে। আমি দেখে নিচ্ছি। দেবজিৎ বাবু, গুড ইভিনিং, অডিও ইজ ওকে, লিসনেবল টুডে। I saw the entire press conference. India has hit their nuclear facility very sure. শুধু তাই নয়, ওই হিন্দুকুশ পর্বতমালার ধারে কাছে ৭,০০০ ফুট উচ্চতায় এসে গেছে 4খানা আমেরিকান প্লেন টু সেন্স উইথ রিমোট সেন্সিং ডিভাইসেস ওখানকার রেডিয়েশন অ্যাক্টিভিটি কি আছে সারাউন্ডিংসে অ্যান্ড হাইটসে, টু মেজার দ্য রেডিয়েশন অ্যাক্টিভিটি। কারণ যে এক্সপ্লোশনটা হয়ে গেছে, রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। 4টা প্লেন উইথ ইকুইপমেন্টস অফ সেন্সিং, মেজারিং দ্য রেডিয়েশন,
এসে গেছে। এ তো আমাদের স্যাটেলাইট দেখিয়ে দিচ্ছে, হারাবার কি, লুকাবার কিছু নেই। হ্যাঁ, ভেরি শিওর। আই ডু নট থিঙ্ক পাকিস্তান হ্যাজ এনি ক্যাপাবিলিটিস। ওদের বিশ্বাস নেই, ওদের বিশ্বাস নেই। খণ্ড খণ্ড খণ্ডা ইজ দ্য অনলি ডেস্টিনি। দেবজিৎ সিং না, ইয়েস, অনলি ডেস্টিনি। সুতরাং ও ট্রিটি ভায়োলেট করতে বাধ্য। কারণ ট্রিটি করেছে কে, কার সঙ্গে, ভগবান জানে। ওদের কোনো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, হু ইজ ইন কমান্ড অফ পাকিস্তান, হু ইজ কমান্ডিং পাকিস্তান, নো ওয়ান নোজ। There are so many comments now. They themselves do not know who is commanding what in Pakistan. The viability of Pakistan is in the long time interest of every big power. Yes, USA, China. কারণ কারণ ওদের তো মিনিস্টার বলেই দিল পার্লামেন্টে চিৎকার করে, প্রেসকেও বলে দিল যে আমরা 30 বছর ধরে তো তোমরা ওয়েস্টার্ন বিগ পাওয়ারদের আমরা হয়ে কাজ করেছি। আগলি ওয়ার্কস উই হ্যাভ ডান ফর ইউ। আগলি ওয়ার্কস আমরা করছি তোমাদের জন্যই করছি। only geopolitics. Yes, Pakistan was created for the interest of some big powers of the world, for British imperial interest. And initially আমি বলেছি বহুবার, America was not agreeing to partition of Pakistan, but partition of India. Initially, India at the initial part was not agreeable to the concept of creation of Pakistan by dividing India. কারণ তার পরবর্তীকালে যে এই যে রিলিজনের উপর বেশ করে একটা কমিউনাল কান্ট্রি তৈরি হবে, টেরোরিস্ট তৈরি হবে, এই ভয় তার ছিল। রাশিয়া ওয়াজ এগেনস্ট, আমেরিকা ওয়াজ এগেনস্ট। আলটিমেটলি আই হ্যাভ শোন ইউ এ লেটার অফ মোহনদাস গান্ধী টু ওয়াশিংটন চেঞ্জ দ্য মাইন্ড অফ ইউএসএ। It is Mahatma Gandhi's letter to Washington, to the hands of Louis Fisher, changed. Maybe some other letters, some other factors are there. I have shown the document. The letter from the ashram was Gandhi to Louis Fisher to be handed over to White House. Then change of mind of the USA in favor of creation of Pakistan. And initially England, then America used Pakistan for their interest in South Asia and West Asia. And then it is now China is using. Do not, yes. Audio is okay, শোনা যাচ্ছে, একটু কম সাউন্ড। অতনু বাবু, আমি এবার রাখবো আজকে। Yes, okay. থ্যাংক ইউ, গুড নাইট। আমি ইন্দিরা গান্ধীর সম্বন্ধে একটু কথা বলেছি, আর নেতাজির ছবি টাঙানোর ব্যাকগ্রাউন্ডের কথাটা একটু বললাম। বাংলাদেশ যে তার যে কোনো এগ্রিমেন্ট ব্রেক করতে বাধ্য, সে করবে, অ্যান্ড ইজ নট ট্রাস্টওয়ার্দি। ওকে বিশ্বাস কখনোই করা যায় না, কারণ ওর কমেন্ট কার হাতে পাকিস্তানের কেউ জানে না। এবং আপনারা যদি লাস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্সে যদি আপনারা ওয়েস্টার্ন পেপার্স দেখেন, দেখবেন তাতে সবসময় ওয়েস্টার্ন ফোর্সগুলো, ইউরোপিয়ান ফোর্স, আমেরিকা ইভিন, ভীত যে যদি পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে অ্যাটমিক ওয়ারহেডসগুলো টেরোরিস্টদের হাতে চলে যাবে। এই টেরোরিস্টরা কখন যে কার মাথায় বোমাটা ছুটবে এই ভয়ে অত্যন্ত শঙ্কিত, অত্যন্ত শঙ্কিত ছিল। এবং আমার এখনও আমার মনের মধ্যে কনভিকশন হচ্ছে এই যে আজকে আমরা আমাদের যে মিসাইল দিয়ে ফ্রম দিস, আমরা ওয়েস্টার্ন সাইড অ্যান্ড ফ্রম সেন্ট্রাল এশিয়া, আমরা যেভাবে আমরা হিন্দুকুশের কাছাকাছি ওদের যে লুকোনো মাটির তলায় যে অ্যাটমিক ওয়ারহেডসের গোডাউনটা ভাঙলাম, এতে ভাই ইন্টেলিজেন্স নেটওয়ার্কের প্রয়োজন। ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে, এই ইন্টেলিজেন্স শেয়ারিং ডেফিনেটলি ফ্রম ইসরায়েল এসছে এবং ইউএসের ইন্টেলিজেন্সও সাপোর্ট করেছে। মেবি ইন্টেলিজেন্স অফ দি সাম সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ, ইসরায়েল, ইউএসের, and some of the Central Asian countries, there is
ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোঅপারেশন। শুধু ইন্ডিয়া এটা করতে পারেনি। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের আমাদের আমরা মিসাইল ছড়েছি, কিন্তু তার আগে দরকার প্রিকন্ডিশন হচ্ছে প্রপার পিন পয়েন্টিং of the physical position of the this secret godown of the nuclear heads from secret news, intelligence news sharing. এটা হয়েছে। ইন্ডিয়া টুডে ইজ ইন দ্যাট পজিশন। শুভরাত্রি।